Hello friends, welcome to my channel Masti Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আবার একবার এডিটোরিয়াল লেটারের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের জন্য আজকে নতুন একটি লেটার রাইটিং এর ক্লাস নিয়ে এসেছি। আশা করছি তোমরা ক্লাসগুলো বাড়িতে মন দিয়ে দেখছো, বাড়িতে প্র্যাকটিস করছো। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম ফেস করো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। Ajke question, write a letter to the editor of an English daily about the plights of the migrant workers during COVID-19 pandemic. এখানে তোমাকে চিঠি লিখতে বলা হয়েছে কি ব্যাপারে? About the plights মানে হচ্ছে কষ্ট, suffering. Plights মানে হচ্ছে দুঃখ কষ্ট বা suffering of the migrant workers. Migrant মানে হচ্ছে পরিযায়ী, migrant মানে হচ্ছে পরিযায়ী, workers মানে হচ্ছে শ্রমিক। পরিযায়ী শ্রমিক যে দুঃখ কষ্ট কি কখন ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিকের সময়ে পরিযায়ী শ্রমিকদের যে দুঃখ কষ্ট হয়েছিল, যে পরিমাণ তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, সেইটা নিয়ে তোমাকে একটা চিঠি লিখতে বলা হয়েছে এডিটরের কাছে। আমরা সবাই দেখেছি, নিউজে দেখেছি যে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে তাদের নিজেদের রাজ্যে ফিরে আসছিল এবং তাদের মধ্যে প্রচুর পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে রাস্তা দিয়ে তাদের পুরো ফ্যামিলি সংসার নিয়ে, বাচ্চা নিয়ে, ঠিক আছে, তাদের সমস্ত মালপত্র ব্যাগ নিয়ে তারা দিনের পর দিন হেঁটে হেঁটে পায়ে হেঁটে তারা বাড়ি ফেরার চেষ্টা করছিল। এবং সেই যে একটা মানে খুব দুঃখজনক বিভিন্ন ঘটনা আমরা দেখতে পেয়েছি পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। তাদের প্রচুর লোক মারা গেছে সেখানে, যদিও গভর্নমেন্টের তরফ থেকে কোনো পার্টিকুলার ডেটা প্রকাশ করা হয়নি কতজন পরিযায়ী শ্রমিক মারা গেছে, বাট আমরা দেখেছি যে একটা ট্রেন দুর্ঘটনা হলো ঔরঙ্গাবাদে, ঠিক আছে, যেখানে রেলওয়ে ট্র্যাকে পরিযায়ী শ্রমিকরা শুয়েছিল এবং তখন ট্রেন আসে এবং তাদের অ্যাক্সিডেন্টে 16-17 জন মতো শ্রমিক মারা গেছিল। তো খুবই প্যাথেটিক কিছু ঘটনা আমরা দেখতে পেয়েছি এই পরিযায়ী শ্রমিকদের তাদের মুভমেন্টের ব্যাপারে। এবং স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, বাট তবুও কিন্তু তাদের অবস্থা পুরোপুরি ভালো করতে পারেনি, উন্নত করতে পারেনি, কোথাও কোথাও আমাদের খামতি থেকে গেছিল চেষ্টাতে। বাট এই যে পরিযায়ী শ্রমিকরা তাদের যে দুঃখ কষ্ট তখন যে তারা ফেস করেছিল, যদি তোমরা একটু ইতিহাসের দিকে দেখবে যে পরিমাণ সংখ্যায় লাস্ট ইয়ার কোভিড-19 ফার্স্ট ফেজে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছিল, সেই সংখ্যাটা কিন্তু বলতে পারো দ্বিতীয় বেশি সংখ্যা, সেকেন্ড লার্জেস্ট মাইগ্রেশন হয়েছিল। প্রথম আমরা দেখেছিলাম পার্টিশনের সময় 1947-এ যখন পার্টিশন হলো, যখন দেশভাগ হলো, তখন কিন্তু আমরা এর থেকে বেশি সংখ্যায় লোককে দেখেছিলাম এক দেশ থেকে আরেক দেশে যেতে। পরিযায়ী মানুষের মতো তার দেশান্তর হয়েছিল, এক দেশ থেকে আরেক দেশে তারা চলে এসেছিল। এবং তারপরে 1947-এর পরে গিয়ে কিন্তু আমরা 2020-তে দেখলাম যে এই বিপুল সংখ্যায় লোক তারা কি করছে, একটা রাজ্য থেকে অন্য রাজ্যে ফিরে আসছে। তাহলে বুঝতেই পারছো যে কি পরিমাণে পরিযায়ী শ্রমিকরা তারা বাড়ি ফেরার চেষ্টা করেছিল এবং কত বাজে দুর্ঘটনা তাদের সাথে ঘটেছিল এবং তাদেরকে কত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে। আজকে লেটার রাইটিংয়ে তোমাকে সেই বিষয়গুলোই তোমায় জানাতে হবে। তোমার কি মনে হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের সমস্যা নিয়ে এবং কিভাবে সেই সমস্যা থেকে সমাধান করতে পারা যায়, সেই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। প্রথমে আমরা জানি এডিটোরিয়াল লেটারে যে লিখছে রাইটার তার অ্যাড্রেস লিখতে হয়। এখানে 14B পার্ক স্ট্রিট, কলকাতা 700016। তারপর আমি এখানে ডেট দিয়েছি 20th June 2021, ঠিক আছে, তোমরা এখানে যে কোনো একটা ডেট দিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপর যে খবরের কাগজকে লিখছো, খবরের কাগজের এডিটরকে লিখছো, তার নাম এবং খবরের কাগজের নাম, দি এডিটর, দি টেলিগ্রাফ, কলকাতা 700001। এরপরে তুমি স্যালুটেশন লিখবে, স্যার কিংবা ম্যাডাম যে কোনো একটা, আমি স্যার লিখেছি। তারপর সাবজেক্ট লিখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্টটা, কারণ সাবজেক্ট দেখেই এডিটর বুঝতে পারবে তুমি কি বিষয়ে চিঠিটা লিখেছো। চিঠিটা পুরো না পড়লেও তিনি বুঝতে পারবে তোমার সাবজেক্টটা কি, তোমার চিঠির। দি প্লাইটস অফ দি মাইগ্রেন্ট ওয়ার্কার্স ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিকের জন্য, ডিউ টু এদের জন্য যে পরিযায়ী শ্রমিকদের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে পেরোতে হয়েছে, প্লাইটস, সাফারিং, যে কষ্ট পোহাতে হয়েছে, সেই বিষয়ে তুমি চিঠিটা লিখছো। Through the columns of your esteemed daily, I would like to draw the attention of the concerned authorities towards. এই অংশটা তো প্রত্যেক দিন সেম থাকছে, সুতরাং এর মানে তোমাদের নতুন করে বলার দরকার নেই যে আমি আপনার বহুল প্রচলিত খবরের কাগজের মধ্য দিয়ে আমার যে চিন্তার বিষয়, আমার যে চিন্তার কারণ, সেই টপিক
টপিকের ওপরে কথা বলতে চাই, দৃষ্টিপাত করতে চাইছি কনসার্ন অথরিটিজে। ওকে, এবং কি বিষয়ে দৃষ্টিপাত করতে চাইছি? টুয়ার্ডস দি সাফারিং অফ দি মাইগ্রেন্ট ওয়ার্কার্স ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। কোভিড-19 প্যান্ডেমিকের সময় মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে সাফারিং হয়েছিল, যে কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়েছিল, সেই বিষয় নিয়ে আমি আজকে যেটা লিখছি। Around 10 million migrants have attempted to return home during COVID-19 pandemic. বলছে প্রায় 10 মিলিয়ন মাইগ্রেন্টস তারা কি করেছিল, তারা অ্যাটেম্প্ট করেছিল, তারা চেষ্টা করেছিল টু রিটার্ন হোম, বাড়ি ফিরতে, টু রিটার্ন হোম ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিকের সময়, বিকজ অফ নেশন ওয়াইড লকডাউন, কারণ সারা দেশ জুড়ে তখন লকডাউন হচ্ছিল, সব কিছু শাটডাউন হয়ে গেছিলো, দোকান বাজার, কারখানা, ফ্যাক্টরি, ওকে, বিভিন্ন কাজ করার যে কনস্ট্রাকশন সাইট, সব কিছু, অফিসগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তো তাদের কাজ করার কিছু নেই, তাদের চাকরি চলে গেছে। তো তারা কি করবে? তারা তাই জন্য নিজেদের রাজ্যে ফেরার চেষ্টা করছিল, কারণ তারা যেখানে যে রাজ্যের তারা কাজ করছিল সেই স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু তাদেরকে কোনো অ্যাসুরেন্স দেওয়া হয়নি যে তোমরা আমার রাজ্যে থাকলে তোমাদেরকে আমরা ফ্রিতে রেশন দেবো, ফ্রিতে শেল্টার দেবো, তোমাদের কোনো টাকা পয়সা নিয়ে প্রবলেম হবে না। তো লোকজন যারা পরিযায়ী শ্রমিক ছিল তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল, চাকরি চলে গেছে, তারা এখন সেখানে বসে কি খাবে, কিভাবে তারা অন্য সংস্থান করবে, টাকা পয়সা কোত্থেকে পাবে, তখন তারা সেই ভয়েতে বাড়ি ফিরতে শুরু করলো, নিজেদের রাজ্যে ফিরতে শুরু করলো। এবং তার ফলে কিন্তু আমরা দেখলাম যে 10 মিলিয়ন লোকজন তারা বাড়ি ফেরার চেষ্টা করছে, পায়ে হেঁটে, ট্রেনে করে, বাসে করে, যে যেভাবে পেরেছিল। আর প্রবলেমটা বেশি বেড়ে গেছিল কারণ কমপ্লিট লকডাউনে ট্রেন এবং বাস কিন্তু পুরোপুরি বন্ধ ছিল, সেই জন্য তারা তখন কি করেছিল, পায়ে হেঁটে ফিরতে শুরু করেছিল। যদিও গভর্নমেন্ট পরে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল, বাট তবুও কিন্তু পুরো সিচুয়েশনটাকে সামলানো সম্ভব হয়নি। The workers have to deal with the loss of job and income, food shortages and uncertainty about the future. এবং যখন এই লকডাউন হয়ে গেল তখন ওয়ার্কারদের কি করতে হলো? ওয়ার্কার্স হ্যাভ টু ডিল উইথ, তাদেরকে তখন কিন্তু সেই ডিল করতে হলো, তাদেরকে বিষয়টা নিয়ে তাদেরকে ভাবতে হচ্ছিল। কি বিষয় নিয়ে? দি লস অফ জব অ্যান্ড ইনকাম, তাদের চাকরি চলে গেছে, তাদের টাকা পয়সা ইনকামটা বন্ধ হয়ে গেছে, তাদের আয় বন্ধ হয়ে গেছে, এবং তার ফলে ফুড শর্টেজেস হয়েছে, তাদের খাবারের টান পড়েছে, তারা কিন্তু খাবার দুবেলা যে দুমুঠো ভাত খাবারটা খাবে সেটা কিন্তু তাদের প্রবলেম হয়ে যাচ্ছিল। অ্যান্ড আনসার্টেনটি, অনিশ্চয়তা অ্যাবাউট দ্য ফিউচার, তাদের ভবিষ্যৎ নিয়ে, কবে লকডাউন উঠবে, কবে আবার কাজ পাবে, কবে তারা কাজ শুরু করবে, টাকা ইনকাম করতে পারবে, ফ্যামিলিকে তারা দুমুঠো খাবার মুখে তুলে দিতে পারবে, এই আনসার্টেনটি, অনিশ্চয়তার জন্য কিন্তু তারা কি করলো, তারা বেরিয়ে পড়লো নিজেদের বাড়ি ফেরার জন্য। Thousands of workers began walking back home. হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা তারা কি করলো? began walking, তারা হাঁটতে শুরু করেছিল back home, বাড়ির পথে। Though the government started Shramik special trains for them, যদিও গভর্নমেন্ট শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছিল, বাট দ্য সার্ভিস ওয়াজ নট ফ্রি, কিন্তু সার্ভিস তো ফ্রি ছিল না, তাদেরকে টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছিল। যদিও পরে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করলো 85% দাম সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, 15% দাম স্টেট গভর্নমেন্ট দেবে, বাট তবুও তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কাউন্টারে, রেলওয়ে কাউন্টারে কিন্তু তারা কিন্তু ফ্রিতে টিকিট পায়নি। অ্যান্ড অ্যাডিকুয়েট, এবং সার্ভিস কিন্তু অ্যাডিকুয়েট ছিল না, তাদেরকে যে জলের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল, খাবারের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল ট্রেনের মধ্যে, সেগুলো কিন্তু একদমই ছিল না। এবং আমরা দেখতে পেয়েছি ট্রেনের 40% to 50% ট্রেনের কম্পার্টমেন্টগুলোকে কোভিড কম্পার্টমেন্ট করে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত লোকের জায়গা বা অ্যাডিকুয়েট সার্ভিসেস দেওয়া কিন্তু সেখানে সম্ভব হয়নি। The conflict between the center and the states also worsened the migration process, এবং যেটা সবথেকে বড় প্রবলেম হয়েছিল যে কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের মধ্যে একটা কিন্তু কনফ্লিক্ট, একটা কিন্তু বিরোধ দেখা দিচ্ছিল এই মাইগ্রেশন প্রসেসকে নিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল সমস্ত স্টেটকে তোমরা নিজেদের রাজ্যেই পরিযায়ী শ্রমিকদেরকে রেখে দাও, তারা যাতে বাড়িতে না আসে, তোমাদের রাজ্যেই থাকে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তাদের জন্য তোমাদের কাছে এক্সট্রা পয়সা দেওয়া হবে, এক্সট্রা হেল্প দেওয়া হবে, ডোনেশন, তোমরা সেগুলো কাজে লাগাবে। বাট স্টেট গভর্নমেন্ট কিন্তু সেগুলো করতে রাজি হয়নি, সেই দায়িত্ব নিতে রাজি হয়নি, এবং তারা কি করেছিল, তারা বিভিন্নভাবে কিন্তু পরিযায়ী শ্রমিকদেরকে বাধ্য করেছিল তাদের নিজেদের রাজ্যে ফিরে যেতে।
ঠিক আছে। তো এই যে একটা কনফ্লিক্ট হচ্ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট যে কথা বলছে স্টেট গভর্নমেন্ট সেটা পালন করতে চাইছে না, বা আমরা দেখতে পেয়েছি কর্ণাটকা বা কেরালাতে এই যে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল, বা বিহারে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, কিন্তু পরে আবার সেগুলোকে চালু করে দেওয়া হয়েছে। তো এই বিভিন্ন কিছু কিছু কমিউনিকেশন গ্যাপের ফলে আরও প্রবলেমটা, সিচুয়েশনটা আরও বেশি বাজে হয়ে যায়। Many deaths were reported, অনেক মৃত্যুর খবরও কিন্তু আমরা পেয়েছি, যদিও সরকারিভাবে কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি, কিন্তু মোটামুটি আমরা দেখতে পেয়েছি বেশ কিছু লোকজন মারা গেছিল। ডিউরিং দি সেকেন্ড ওয়েভ, যখন ফার্স্ট ওয়েভের পরে এবছর আবার দ্বিতীয়বার ওয়েভটা আসলো কোভিড-19-এর, লকডাউন ইন ডিফারেন্ট স্টেটস ইম্প্যাক্টেড দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স। যদিও তখন নেশন ওয়াইড আমাদের লকডাউন ছিল না, এবার কিন্তু সারা দেশ জুড়ে লকডাউন ছিল না, কিন্তু প্রত্যেকটা স্টেট নিজেদের মতো করে লকডাউন করেছিল, তার ফলে সেটাও কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কারদের ওপরে ইম্প্যাক্ট ফেলেছে, তাদের ওপরে কিন্তু প্রভাব ফেলেছে। Many of them did not get their lost job back, এবং আগের বছর যারা তাদের কাজ হারিয়েছিল তেমন প্রচুর লোক কিন্তু এখনো পর্যন্ত তাদের কাজ ফিরে পায়নি। The contractors did not want to take the responsibility of paying them lockdown wages, এবং যে সমস্ত কন্ট্রাক্টরের আন্ডারে তারা কাজ করছিল, ঠিক আছে, যে সমস্ত ঠিকাদারদের আন্ডারে তারা কাজ করছিল, সেই সমস্ত ঠিকাদাররা কিন্তু তাদের দায়িত্ব নিতে চায়নি যে তাদের লকডাউনের মধ্যে বসিয়ে বসিয়ে মাইনা দেবে বা তাদেরকে কিছু পরিমাণে হলেও তাদের টাকাটা ফিরিয়ে দেবে, এগুলো কিন্তু কন্ট্রাক্টর দায়িত্ব নিতে চায়নি। বেসরকারিতে ইনফর্মাল সেক্টরে কিন্তু এই রকম প্রবলেমটা প্রচণ্ডভাবে হয়। তুমি কাজ করলে তুমি একটা স্যালারি পাবে, দিনের শেষে একটা মাইনে পাবে, তুমি কাজ না করলে কিন্তু মাইনে পাবে না। এই যে সিকিউরিটি, সেটা কিন্তু নেই। বিপদে আপদের সময় যে একটা সিকিউরিটি থাকে জবের ক্ষেত্রে, সেটা কিন্তু এদের ইনফর্মাল সেক্টরে কিন্তু সেটা নেই। ওকে, এর পরে প্যারাগ্রাফে আমি চেষ্টা করেছি যে কিভাবে এই সিচুয়েশন থেকে উপায় বের করা যায়, কিভাবে মুক্তি পাওয়া যায়, পরিযায়ী শ্রমিকদের ভালো হতে পারে, সেই বেশ কিছু কথা এখানে বলা আছে। টু ইজ দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে অনেক বেশি সহজ করার জন্য দি গভর্নমেন্ট লঞ্চ দি গরিব কল্যাণ রোজগার অভিযান initiative to tackle the impact of COVID-19 on migrant workers in India. বলছে এই সিচুয়েশনকে অনেক বেশি সহজ করার জন্য গভর্নমেন্ট লঞ্চ করেছিল গরিব কল্যাণ রোজগার অভিযান, এই ইনিশিয়েটিভ নিয়েছিল, পদক্ষেপ নিয়েছিল টু ট্যাকল দি ইম্প্যাক্ট অফ কোভিড-19, এই কোভিড-19-এর যাতে প্রভাবটা মাইগ্রেন্ট ওয়ার্কারদের ওপরে, পরিযায়ী শ্রমিকদের ওপরে খুব বেশি মাত্রায় না আসে, তাদের বেশি কষ্টের মধ্যে থাকতে না হয়, সেই জন্য এই অভিযানটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে চালু করা হলো। The average daily wages under the MGNREGA were increased to rupees 202 from rupees 182, এবং প্রত্যেক দিনের যে রোজকার যে তাদের মাইনে হয়, রোজকার যে কাজের মূল্য হয়, মজুরি হয়, যেটা MGNREGA-তে, যেটা তোমরা সহজ বাংলায় বললে 100 দিনের কাজ, তোমরা মোটামুটি অনেকেই জানো। সেই 100 দিনের কাজে আগে যেখানে 182 টাকা করে পার ডে দেওয়া হতো, সেখানে এখন 202 টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। MGNREGA ফুল ফর্মটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। গ্রামে কি করা হবে, যে এমপ্লয়মেন্ট, চাকরির কাজের সুযোগ, সেটা গ্যারান্টিড করা হবে এই স্কিমের আওতায়, এবং সেখানে প্রত্যেক দিন কাজ পাবে, 100 দিনের কাজ, এবং তার সেখানে যখন 182 টাকা আগে ছিল মজুরি, দিন মজুরি, এখন সেটা 202 টাকায় করা হয়েছে। The government announced direct cash transfer to the account of the migrant workers, এবং এই পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে ডিরেক্টলি এই টাকাটা ঢুকে যাবে, ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার হয়ে যাবে, তাদের অ্যাকাউন্টে পরিষ্কারভাবে টাকাটা ডিরেক্টলি ঢুকবে। এই টাকাটা কিন্তু কোনো মিডলম্যানের মাধ্যমে আসবে না, এবং মিডলম্যানের মাধ্যমে না আসার ফলে কিন্তু এখানে ফ্রড হওয়ার সম্ভাবনাও খুব কম। The government should compile all the data of the informal migrant workers, গভর্নমেন্টের উচিত কম্পাইল করা, মানে পুরো
একসাথে সব ইনফরমেশনগুলোকে নিয়ে আসা, কম্পাইল করা, বাঁধানো, মানে সমস্ত ইনফরমেশনগুলো একসাথে করে এখানে রেখে দেওয়া। অল দি ডেটা অফ দি ইনফর্মাল মাইগ্রেন্ট, যারা ইনফর্মাল সেক্টরে কাজ করে। ওকে, ইনফর্মাল সেক্টর অ্যান্ড ফর্মাল সেক্টর। ফর্মাল সেক্টর মানে যেখানে একটা জব সিকিউরিটি আছে, যেখানে একটা অফিস বিল্ডিং আছে, যেখানে রোজ লোক কাজে যাচ্ছে এবং মাসে শেষে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ইনকাম হচ্ছে, ঠিক আছে। জব চলে গেলে তাকে কিছু বেনিফিটস দেওয়া হচ্ছে, শরীর খারাপ হলে কিছু বেনিফিটস পাচ্ছে, পেনশন পাচ্ছে, এইগুলো থাকছে ফর্মাল জবে, সরকারি চাকরি। কিন্তু ইনফর্মাল জব যেখানে, সেটা হচ্ছে যে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে যে কাজগুলো রয়েছে, লেবারদের যে কাজগুলো রয়েছে, ঠিক আছে, ডেইলি মজুরি যেখানে পাওয়া হয়, দিন মজুরি কাজ, কাজ করলে তুমি মজুরি পাবে, কাজ না করলে মজুরি পাবে না, সেখানে কোনো পেনশনের ব্যাপার নেই, ঠিক আছে। আজকে কাজ পাচ্ছ মানে যে কালকেও কাজ পাবে তেমনটা নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই কাজ পাওয়ার জন্য, ঠিক আছে। এই জিনিসগুলোকে বলা হয় থাকে ইনফর্মাল সেক্টর। তো এই ইনফর্মাল যেটা পরিযায়ী শ্রমিকরা আছে, তাদের কত পরিযায়ী শ্রমিক এসেছে, নিজেদের রাজ্যে ফিরে এসেছে, এই যে সংখ্যাটা, ডেটাটা কিন্তু গভর্নমেন্টের কাছে এক্স্যাক্টলি নেই। তো গভর্নমেন্টের উচিত তেমন একটা ডেটা বেস তৈরি করা যে কতজন লোক ইনফর্মাল সেক্টরে কাজ করে, কতজন পরিযায়ী শ্রমিক রয়েছে। ওকে, and include them in the social security benefit schemes, এবং সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে, ইনফর্মাল সেক্টরের শ্রমিকদেরকে কি করা উচিত, এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিট স্কিমে ঢোকানো উচিত, তাদেরকে রাখা উচিত। মানে যেখানে একটা সিকিউরিটি থাকবে, মানে তার জব চলে গেলেও সে হয়তো একটা পেনশন মতো কিছু পাবে, কিংবা শরীর খারাপ হলে তার মেডিকেল অ্যালাউন্সটা সে পাবে, কিংবা কাজ করতে করতে কোনো কনস্ট্রাকশন সাইটে অনেকবার এরকম অ্যাক্সিডেন্ট হয়, কাজ করতে করতে পড়ে গিয়ে বা দুর্ঘটনায় কেউ মারা যাচ্ছে, তখন তার ফ্যামিলি একটা সিকিউরিটি পাবে, ঠিক আছে, একটা টাকার অঙ্ক যেটা তার ফ্যামিলিকে দেওয়া হবে। এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের মধ্যে পড়ে। একটা লোনের ব্যবস্থা করা হতে পারবে, ঠিক আছে, বা পেনশনের একটা ব্যবস্থা। এই জিনিসগুলো কিন্তু ইনফর্মাল সেক্টরে ওয়ার্কারদের নেই, তাদের জন্য সেগুলো কিন্তু করা উচিত। দ্য স্টেট গভর্নমেন্টস শুড মেক শিওর, এবং প্রত্যেকটি রাজ্য সরকারের কিন্তু এগুলো করা উচিত, এটা নিশ্চিত করা উচিত, দ্যাট যে দে গেট ফ্রি রাশন, তারা ফ্রিতে রাশন পাচ্ছে, ভ্যাকসিন পাচ্ছে, তাদের সবার ভ্যাকসিনেশন হচ্ছে, সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে, যেটা আমি একটু আগে বললাম সামাজিক সিকিউরিটি। সামাজিক সিকিউরিটি মানে হচ্ছে তাদের ধরো যে রাজ্যে তারা কাজ করছে, ঠিক আছে, অনেক সময় যেটা হয়েছে এর আগে, যেটা লাস্ট ইয়ারই হয়েছে, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে কাজ করছিল সেই রাজ্যেতেই থেকে গেল, নিজেদের রাজ্যে ফিরে যায়নি, তাদেরকে কিন্তু অনেক বেশি বৈষম্যের শিকার হতে হয়েছে। তাদের প্রতিবেশীরা কিন্তু তাদেরকে বলেছে যে তোমাদের কোভিড পজিটিভ আছে, তোমরা এই এলাকাতে থাকতে পারবে না, তোমরা এলাকা ছেড়ে চলে যাও। তাদের সাথে কিন্তু খুব বাজেভাবে বিহেভ করা হয়েছে, তাদের সাথে কিন্তু তাদেরকে একঘরে করে দেওয়া হয়েছে, তাদেরকে কেউ খাবার দাবার দিয়ে সাহায্য করেনি, মেডিসিন দিয়ে সাহায্য করেনি। তো এই যে সোশ্যাল সিকিউরিটি, এটা কিন্তু দরকার, পেনশন দরকার, ঠিক আছে, কোনো রকম মেডিকেল অ্যালাউন্স দরকার, রেগুলার জবস অ্যান্ড পেমেন্ট, এবং রেগুলার তাদেরকে কাজ দিতে হবে এবং রেগুলার তারা একটা টাকা পাবে সেই কাজের জন্য। মেডিকেল ফ্যাসিলিটি, বিভিন্ন যে চিকিৎসার যে ফ্যাসিলিটি, সেগুলো তাদেরকে দিতে হবে। দ্য স্টেট অ্যান্ড দি সেন্টার শুড ওয়ার্ক টুগেদার টু হেল্প দিস ওয়ার্কার্স, এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উচিত একসাথে কাজ করা, শুড ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করা, টু হেল্প দিস ওয়ার্কার্স, এই সমস্ত শ্রমিকদেরকে সাহায্য করার জন্য রাজ্য এবং সেন্ট্রালকে একসাথে কাজ করতে হবে। এখানে চিঠিটা শেষ হচ্ছে, এবং আমি চেষ্টা করেছি পরিযায়ী শ্রমিকদের কী প্রবলেম ফেস করতে হয়েছে এবং তারপরে তার কি সলিউশন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এই চিঠিতে আলোচনা করতে। এরপরে তোমরা শেষ করবে থ্যাঙ্কিং ইউ ইয়ার্স ট্রুলি XYZ দিয়ে, তোমাদের নাম যেটা XYZ সেই হিসাবে লিখবে। তোমাদের রিয়েল আইডেন্টিটি লিখতে বারণ করে পরীক্ষাতে, সুতরাং XYZ কিংবা ABC এরকম তোমরা লিখতে পারো। এই সঙ্গে শেষ হচ্ছে আজকের ক্লাস। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।